সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোল ডাটা 21 রাতের আজকের আয়োজনের পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌস আহমেদ থাকছি এবং জানিয়ে দিতে চাই কি নিয়ে আজকের আয়োজনটা সাজিয়েছি। আজকের আয়োজন মূলত সাবেক পুলিশের যে আইজিপি বেনজির আহমেদ এবং তার বিপুল পরিমাণ সম্পদের যে তথ্য প্রথমে গণমাধ্যমে উঠে আসে, সেখান থেকে নানান ধরনের নড়ে চড়ে ওঠা এবং কতটা সম্পদ তিনি এতদিনে তার সেই চাকুরিরত অবস্থায় তিনি করেছেন বা পরবর্তী সময়েও আরও কি করেছেন এবং এতটা সময় গেল কেউ কিছু কেন জানলো না, কেন প্রশ্ন তুলল না, কেন কোনো ধরনের জবাবদিহিতার আওতায় নিয়ে আসলো না। এই আলোচনাগুলো বেশ কিছুদিন ধরেই আসলে রয়েছে, একদম গণমাধ্যমে তো রয়েছি, চায়ের টেবিলে যে কোনো জায়গায় চায়ের দোকানে পর্যন্ত রয়েছে। কিন্তু এই কাহিনী বাংলাদেশকে কেন দেখতে হলো? যারা সর্বোচ্চ পদে আসীন রয়েছেন তাদের ব্যাপারে কি কোনো ধরনের নজরদারি থাকে না, দেখভাল থাকে না? তারা কি খুব সহজেই এটা করতে পারেন কি না? এই প্রশ্নটা নিয়েই আমি শুরু করতে চাই আজকের এই আয়োজনটা। পাশাপাশি সত্যিকার অর্থে এখন যেটা হচ্ছে সেই যে তদন্ত, সেটা কতটা স্বচ্ছতার সাথে হচ্ছে সেটাও আজকের আয়োজনের মধ্য থেকে আমরা জানতে চাই, আপনাদেরকে জানাতে চাই। যাদেরকে পেয়েছি আমি শুরুতে আপনাদের সাথে আলাপ করিয়ে দিব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাসুদ কামাল, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। মাঝে রয়েছেন মঞ্জিল মোর্শেদ, সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট, এবং সর্বডানে উপস্থিত হয়েছেন খুরশিদ আলম খান, সিনিয়র অ্যাডভোকেট দুদক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করতে চাচ্ছি, এই জন্যে যে কোন কোন ক্ষেত্রে, যদি নানান কথা তো বলা হচ্ছে, এই তফসিল আমি একটু দুদকের ব্যাপারটা আগে আপনার কাছ থেকে জেনে নিতে চাই। এই তফসিলে অভিযোগ করলে সেটাকে এইভাবে আমলে নেওয়া যায়, এইভাবে নেওয়া যায় না, কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ অভিযোগ না করলেও বিভিন্ন জায়গা যেখানে সার্ভিস দেয়া হয় বা নানান দায়িত্বশীল পদে যখন কেউ থাকেন তাদের ব্যাপারে দুদক কি সরাসরি কোনো ধরনের নজরদারি রাখতে পারে না? ধন্যবাদ আপনাকে এবং যারা আলোচনায় আমার সাথে আছেন তাদেরকে শুভেচ্ছা। দেখুন, দুদক কোন জায়গার প্রতিষ্ঠান? বাংলাদেশের প্রতিষ্ঠান। অর্থাৎ দুদক এমন কিছু করতে পারে না যেটা বাংলাদেশে চলে না। অর্থাৎ বাংলাদেশে অন্যান্য প্রতিষ্ঠানে যা হয় আইনগতভাবে দুদকের যে ক্ষমতা, ওনটা কিন্তু সেইটা ফলো করে করবে। এটা অ্যাডভান্সারিজমের যদি প্রশ্ন আসে, সেই রকম লোক তো আপনি ওই চেয়ারে দেন না। ওইটা আমাকে যদি ওই চেয়ারে দেন তাহলে আমাকে ওই চেয়ারে দিলে আমি অ্যাডভান্সারিজম করব। মাসুদ কামালকে দেন, উনি করবে এটা। খোরশেদ আলম সাহেবকে দেন, উনি করবে এটা। আমি আরেকটু সুনির্দিষ্টভাবে জানতে চাই, তাহলে সিস্টেমে করা যায়, আমাদের কালচারে করা যায় না, ব্যাপারটা এরকম কি? না, সেটা ওই সিস্টেমটাকে, যে সিস্টেম আছে ওটা তো আইন কানুনের মধ্যে। দুদকের যারা দায়িত্বে আছেন ওনারা কিন্তু আবার ওনারা তো একটা জব করেন, একটা পদে আছেন, ওনারা কিন্তু আবার আইন কানুনের বাইরে যেতে পারবেন না। যেটা আমরা বলতে পারি বা যেটা আমরা সাজেস্ট করতে পারি, এই কথাগুলো ওনারা সব করতে পারবেন না। কিন্তু সেটি করার জন্য আপনার যে ব্যবস্থা, সেটা আবার উনি না করতে পারলেও আইন যদি কভার না করে, তাহলে উনি কিন্তু সেই আইন তৈরি করার জন্য ব্যবস্থা নিতে পারেন। কিন্তু আমাদের এখানে আপনি যে কথাটা বলেছেন, দেখুন, বাংলাদেশ হলো দুর্নীতির জন্য সবচেয়ে উর্বর জায়গা বিশ্বের মধ্যে। 1 নম্বর উর্বর জায়গা হলো বাংলাদেশ দুর্নীতির জন্য। এবং এটি কেন হয়েছে? এবং এটি আজকে একদিনে হয়েছে তা না, এটা ধীরে ধীরে আস্তে আস্তে আজকে উর্বরতা এখন সর্বোচ্চ পর্যায়ে আসছে। এবং আপনি তো এই যে দুইজনের কথা বলা হচ্ছে, আপনার পুলিশ প্রধান এবং সেনাবাহিনীর প্রধানও আপনারা সব বলছেন না, কিন্তু ওগুলো বেরোবে, কারণ এগুলো তো আপনার আল জাজিরা যখন রিপোর্ট করেছেন, সেই রিপোর্টটা তো একটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় করেছেন, তখন তো ওই রিপোর্টের মধ্যে সত্যতা কিছু না থাকলে তো ওনারা ওইভাবে রিপোর্ট করে না, তাই না? এবং সেই ক্ষেত্রে কিন্তু সরকারও তখন খুব সিরিয়াসলি আল জাজিরার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু উচিত ছিল ওইটাকে কগনিজেন্স নিয়ে যদি ব্যবস্থা নিতেন, তাহলে আজিজের উপরে স্যাংশনটাও আসতো না এবং সরকারও দেখাতে পারতো উই আর টেকিং স্টেপস। কিন্তু আমাদের সরকারের দুর্বলতা হলো যে এই সমস্ত ব্যাপারে যারা প্রভাবশালী, সরকারের যখন সমর্থন দরকার হয় তখন এদের বিরুদ্ধে সমর্থনটা নেয় এবং যার কারণে তার অন্যান্য কাজগুলোকে তারা একটু ইগনোর করে, কারণ আমার সমর্থনটাই হলো বড়। এই যে রাজনৈতিক যে আপনার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি যদি আপনি বেরোয় না আসেন, আপনি যদি আইনের শাসনে পুরোপুরি বিশ্বাস না করেন, তাহলে এটি থেকে আপনি দুদক আজকে মামলা করে এগুলো কিচ্ছু করতে পারবে না। কারণ আমাদের টোটাল সোসাইটিতে তো পরিস্থিতি এমন একটা হয়ে গেছে যে আইনের শাসনটা এখানে অনেক জায়গায় তো মুখ থুবড়ে পড়ে। আজকে ধরেন যদি কালের কণ্ঠ এই পত্রিকাটা না লিখতো, এই টকশোতে যারা আছে আমরা কি কোনো সাহস করতাম ওনাদের কোনো কথা বলতে? ওনাদের ব্যাপারে প্রশ্নই ওঠে না। এবং আজকে পত্রিকা লেখার পরে সেই লেখাটাও কিন্তু প্রশ্ন আসছে যে ওই পত্রিকারও কি এত সাহস আছে এটা লেখার জন্য? সেটাও তো মানুষ বিশ্বাস করে না। কলকাঠি না, পিছনে অনেক কিছুই আছে যেটা অনেকে এখন চাচ্ছে যেটা আসুক, কিন্তু এটি তো যথেষ্ট নয়। আপনি আজকে ধরেন এই আইজিপির বিরুদ্ধে ওনার কত, ওনার মনে হয় 2000-3000 কোটি টাকার টোটাল যদি যোগ হয়, 10,000 কোটি টাকার বিরুদ্ধে যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না, তাহলে আপনার কোন মুখে আপনি 2000 কোটি টাকার ব্যবস্থা নেবেন? আপনাকে তো আগে সেটেল করতে হবে, এইটা স্থগিত রাখে। আমি তো বলবো এটা স্থগিত রাখেন,
10,000 কোটি টাকা যারা পাচার করলো সেইটা আপনি আগে ব্যবস্থা নেন, তারপরে এইটা করেন। কারণ আপনি কোন মুখে করবেন, একটা চয়েস করে একজনকে করবেন আরেকজনকে করবেন না, এটা তো হতে পারে না। আর এই ক্ষেত্রে আমি আদালতের দুর্বলতাই দেখি, সেটা হলো 10,000 কোটি টাকার ব্যাপারে হাইকোর্ট যখন হস্তক্ষেপ করলো, অ্যাপিলেট জীবন সেখানে বললো, অ্যাপিলেট ডিভিশন রুল ডিসচার্জ করে যে এটা দুদক তো ইচ্ছা করলে করতে পারে, ওটা কিন্তু মেসেজ কিন্তু আছে। কিন্তু আমরা তো এর মধ্যে তো 2-1 মাস চলে গেল, আমরা কিন্তু সেটা দেখলাম না যে দুদক ওই 10,000 কোটি টাকার ব্যাপারে, বিশেষ করে ওটার নামটা আমি নাই না বললাম, 10,000 কোটির ব্যাপারে দুদক কোনো পদক্ষেপ নিল, এটা কিন্তু আমাদের জানা নেই, হয়তো ভিতরে নিতে পারে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে কালের কণ্ঠে রিপোর্টের কারণে আইজিপির বিরুদ্ধে ব্যবস্থার মধ্যে চলে আসলো, এখন টক অফ দ্য টাউন, তাই না? এবং টক অফ দ্য টাউন আবার নতুন করে হয়েছে যে উনি কি এখন দেশে আছে কি নাই, এটাও কিন্তু একটা প্রশ্ন আজকের মিডিয়াতে চলে আসছে যে উনি অনেক টাকা পয়সা বিভিন্ন জায়গায় উঠেই নিয়ে গেল। আমার কথা হলো, আমরা তো বলি যে এদেশে আমরা খুব সাকসেস, গোয়েন্দাদের বিভিন্ন তৎপরতায় জঙ্গি দমন করেছি, আমরা অনেক কিছু করেছি, রাজনীতি দমন করেছি, বিরোধী দল দমন করেছি। এই যে স্বাভাবিক কাজটা, এত টাকা পয়সা নিয়ে নিশ্চয়ই যদি এত টাকার কথা যেটা বলা হচ্ছে, এটা তো কয়টা বস্তা লাগবে, বহু বস্তা লাগবে। আবার ডলার যদি করেন, ডলার তো পাওয়া যায় না, তো উনি এত কোথায় ডলার পাবেন? এই বিষয়গুলো তো তদন্ত হওয়া দরকার। আমি জানি না দুদকের কাছে আগে যে একটা তদন্তের জন্য হাইকোর্ট বলেছিল, পিকে হালদার, ওনাকে হাইকোর্ট অর্ডার দেওয়ার পরে ওই অর্ডারটা সিআইডির কাছে ইমিগ্রেশনে যেতে একদিন মনে হয় লাগলো সম্ভবত, তাই কেন সাথে সাথে গেল না, এটার ব্যাপারে হাইকোর্ট একটা তদন্ত করতে বলছিল। কিন্তু এটা আমরা জানি না কি হয়েছে, কোনো অফিসারকে এটা লায়াবেল করা হয়েছে কিনা, তার চাকরি গেছে কিনা, যে তুমি কেন এই অর্ডারটা কমিউনিকেট করলা না। এবং যেহেতু দুদক এই বিষয়ে একটা কনসার্ন এবং সবাই তদন্ত করতেছে, সে অবস্থায় যদি চলে যেয়ে থাকে, তাহলে এটাও তো একটা ব্যর্থতা, এটাও তো আপনার তদন্ত করে দেখা দরকার কারা তাকে সহযোগিতা করবে। আপনি চমৎকারভাবে বললেন। এবং মোটা দাগে যদি আলোচনা করি যে বাংলাদেশের কালচারটাই এরকম, তাহলে আর ছোট ছোট প্রশ্নগুলো করা বা আজকের এই আয়োজন সাজানোটাই আমারও লাস্টে গিয়ে একদম ব্যর্থতায় পর্যবসিত হবে। ছোট ছোট আলোচনায় যাই, দেখি কোনো ধরনের ইতিবাচকতা খুঁজে পাই কিনা। সেই জায়গায় আমি খুরশিদ আলম খান রয়েছেন, আপনাকে নিঃসন্দেহে শুনবো, কিন্তু মাসুদ কামাল আপনাকে শুনে নেই। যে এই প্রশ্নটা আমি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদকে করেছিলাম, আপনাকেও আমি করতে চাই যে আগে কোনো ধরনের জবাবদিহিতা না, এই ফ্ল্যাট কেনা হলো, 2 কোটি টাকা দেখানো হলো, কিভাবে হয় সেটার কোনো বাস্তব যদি বলা যায় বাস্তবের সাথে কোনো মিল নেই, আগে কেন সেই মিলটা কেউ খুঁজল না? তিনি কিভাবে সরকারি মানুষের ট্যাক্সের টাকায় রাস্তা বের করেন সেইটা আগে কেউ দেখলো না। এখন তাহলে কত বড় সাহস ওই পত্রিকারও মিলেছে হঠাৎ করে যে সে একটা রিপোর্ট প্রকাশ করে ফেললো, এরকম অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করলো? কিংবা এখন কোন স্বার্থ আবার দেখা দিয়েছে যে এখন খুব স্বচ্ছতার সাথে এই বেনজির আহমেদের বিরুদ্ধে সমস্ত তদন্ত করা হবে? কি স্বচ্ছতা আপনি খুঁজে পান? ওনারা তো দুদিনে আইনের লোক, আমরা সাধারণ মানুষ। তো যখন কোনো একটা ঘটনা ঘটে, সাংবাদিক হিসেবে যা করি আর কি, আমরা যখন কোনো একটা ঘটনা ঘটে সেই সংক্রান্ত আইন কানুন কি আছে একটু খোঁজার চেষ্টা করি। এর মধ্যে অনেক ভুল থাকে, কারণ এটার সঙ্গে আবার আরেকটা আইন জড়িত আছে, অত তো আমরা বুঝি না। যতটুকু বুঝি অতটুকু বলি, ওনারা থাকলে ওনারা আমার ভুল ধরাই দেবেন। সরকারি কোনো কর্মচারী সরকারকে অবহিত না করে, ওনার ঊর্ধ্বতন বিভাগীয় প্রধান অথবা সচিব, যিনি বিভাগীয় প্রধান হন তাহলে উনি সচিবকে অবহিত করবেন, না করে 2.5 লাখ টাকা অথবা তার চেয়ে বেশি মূল্যের কোনো সম্পদ কিনতেই পারবেন না। এটা বাংলাদেশের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার মধ্যে এটা আছে, বোধহয় 11 নম্বর ধারায় আমি দেখলাম এটা। আবার আরেকটা ধারায় আছে, যদি আপনি কোনো ভবন নির্মাণ করতে চান অথবা কোনো ডেভেলপারকে দিয়ে কোনো ভবন নির্মাণ, আমি যেহেতু একটা ভবন নিয়ে আলোচনা হচ্ছে, ফ্ল্যাট নিয়ে আলোচনা হচ্ছে, ডেভেলপারকে দিয়ে কোনো ভবন নির্মাণ করাতে চান, সেক্ষেত্রেও আপনাকে সরকারের তার ঊর্ধ্বতনের অনুমতি লাগবে। অনুমতি ছাড়া উনি এটা করতে পারবেন না। তো একজন আইজি লেভেলের লোক, আইজি নাম আমার দরকার নেই, নাম এটা বেনজির হতে পারে, রহিমও হতে পারে, করিমও হতে পারে, একজন আইজি লেভেলের লোক, উনি এরকম প্রপার্টি কিনেছেন যার দাম 2.5 লাখ টাকার বেশি। 2.5 লাখ টাকা কোটি, 100 গুণ 200 গুণ বেশি সে কিনেছে। সে অনুমতি নেয় নাই তার সচিবের, এটা মনে করি না, আমি মনে করি অনুমতি সে নিয়েছে। ফ্ল্যাট যেটা কিনেছে সেটা অনুমতি সরকারের কাছ থেকে নিয়ে এসে কিনছে, কারণ সে তো আইনটা আরো ভালো জানে, সে তো আইন প্রয়োগকারী সংস্থার প্রধান। অনুমতি তিনি নিয়েছেন, আমি ধরে নিচ্ছি অনুমতি নিয়েছেন। তো যারা অনুমতি দিয়েছেন তাদেরকে আপনি কি দায়ী করবেন না? কথা তো সেটাই, যারা অনুমতি দিয়েছেন তাদেরকে আপনি কেবল বেনজির কেন ভিলেন এখানে? বেনজির তো খুনি, এখানে কিন্তু নিশ্চিত থাকে না আপনি কোনো অনুমতি নেওয়া হয় না। যদি না নেওয়া হয়ে থাকে তাহলে না নিয়ে এসে কিনলো, এটা আমি ওই লাইনেই যাচ্ছি, আমি তর্কের ক্ষেত্রে আলোচনা করছি। আমি প্রথমত ধরে নিচ্ছি অনুমতি নিয়েছেন, কারণ আমরা আইন মান্যকারী লোক, আমরা মনে করি ওনারাও আইন প্রয়োগকারী সংস্থা, ওনারা তো আরও আইন জানেন, ওনারা তো আরও মানবেন। আমি আইন না মানলে উনি আমাকে ধরবেন, তো উনি যেদিন ধরবেন তিনি আইন মানবেন না, এটা আমি কী করে ভাবি? আচ্ছা, উনি এটা করেছেন, ধরে নিচ্ছি করেছেন, আইন নিয়েছেন, তাহলে যারা অনুমতি দিলেন তাদেরকে জিজ্ঞাসা করেন।
যদি অনুমতি না নিয়ে থাকেন, তাহলে যদি কেউ সরকারের কোনো একটা আইন লঙ্ঘন করি আমি, তাহলে সেটা ধরার জন্য কি সরকারের নিজস্ব কোনো অ্যাপারেটাস নাই, ইনস্ট্রুমেন্ট নাই? আছে তো। নাকি তাদের একমাত্র কাজ বিএনপি কি করে এটা ধরা? বিএনপি মহাসচিব কোন দিন কোন ময়লার গাড়িতে আগুন দিল না, ভাঙচুর করলো, এটা ধরা? আর কোনো কাজ নেই তাদের কি বেতন দিয়ে পালা হয় এই কারণে? তো এই বিষয়গুলো আমি মনে করি বাংলাদেশের মানে সরকারি কর্মচারীদের, আমি তো মনে করি 80% সরকারি কর্মচারী এই সরকারি কর্মচারী আচরণ বিধিমালা মানে না। আপনার বোর্ড যদি 50,000 টাকার দামি কোনো অলংকার থাকে, এখানে দুদকের সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন, কিন্তু আমরা কিছু হলে শুধু দুদকের কথাই বলি। এনবিআর কি করেছিল? বাংলাদেশ ব্যাংকের কাছে কি কোনো তথ্য ছিল না? মানে এই ব্যাপারগুলো তো আসে না। দুদকের তো খুরশিদ আলম খানকে আমরা পেয়েছি, তবুও আমরা তো এরকম উনি হলো সেনাপতি, আমরা তো এনবিআর এর কাউকে অনেক সময় পাইও না। মূল কারণ হলো উনি চোখের সামনে থাকে, হাতের কাছে পাই ধরি, ভাই তুমি কেন করলা? সেক্ষেত্রে আমি একটু খুরশিদ আলম খানকে শুনতে চাই। 33টি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে উনি কোথায় গেছেন? কেউ বলছে দেশে আছে, কেউ বলছে দেশের বাইরে চলে গেছেন। আমার অ্যাকাউন্টে আমার মা একবার 1 লাখ টাকা পাঠিয়েছিল আমার একটা বিপদের মুহূর্তে। আমার কাছে ফোন এসেছিল, কারণ ট্রানজ্যাকশনের আমার দেয়া ছিল, লিমিট দেয়া ছিল 50,000। ফোন এসছে, কে টাকা পাঠাবে? এই মহিলা, এরকম নামটা বলা হলো। কেন টাকা পাঠাবে? বললাম আমার মা আমার বিপদে, সে টাকা পাঠাবে। এত কিছু আমাকে জানতে চাওয়া হলো। ওনার অ্যাকাউন্টগুলোতে 33টা অ্যাকাউন্ট লাগেই বা কোন কাজে একটা মানুষের? তার বেতন অনুপাতে 33টা অ্যাকাউন্ট, উনি কোন পারপাসে ব্যবহার করেছেন এতগুলো অ্যাকাউন্ট? আবার সেই ট্রানজ্যাকশনের লিমিট নিশ্চয়ই দেওয়া ছিল। কোনো ধরনের যদি মানে আমি যদি বলি যে অসামঞ্জস্য কোনো ট্রানজ্যাকশন হয়, সেগুলো কি ব্যাংক জানবে না? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমি ওই মাসুদ কামাল সাহেবের প্রশ্ন ধরে একটা জিনিস বলতে চাচ্ছি। আমার কিন্তু নিজস্ব ভিউ, এটা দুদকের ভিউ কিনা আমি জানি না। আপনি যে কোনো অপরাধ হলেই, পার্টিকুলারলি পাবলিক সার্ভেন্ট রিলেটেড, সরকারি কর্মচারী হলে, আমার ভিউটা হলো তাদের নিজেদের একটা ডিপার্টমেন্টাল প্রসিডিং করে তার বিরুদ্ধে একটা পিউনিটিভ অ্যাকশন নেওয়া উচিত। ফার্স্ট অফ অল সেটা যদি প্রুফ হয় আপনি দুদকে পাঠিয়ে দিবেন। প্রথমেই যদি দুদক নিয়ে টানাহেঁচড়া করেন তাহলে কিন্তু দুদকের কাজের পরিধি বাড়ে, দুদকের এই কাজগুলো সামাল দিতে সমস্যা হয়, দুদকের লোকবল দেখতে হবে, দুদকের লজিস্টিক সাপোর্ট দেখতে হবে। ধরেন উনি যেটা বললেন যে 2.5 লাখ টাকার বেশি হলে ওনাকে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিতে হবে, দ্যাটস ট্রু। কিন্তু কথা হলো এই পারমিশনটা নিয়েছে কি না, এটা তো তার ডিপার্টমেন্ট খতিয়ে দেখা উচিত। উনি কাজ করে মিনিস্টার অফ হোমের আন্ডারে, একজন আইজি হোমের আন্ডারে কাজ করে। এটা হোম মিনিস্ট্রির একটা দায়িত্ব ছিল বেনজির সাহেবের উপর একটা প্রসিডিং করে এগুলোর উপর একটা সিদ্ধান্ত নিয়ে কনক্লুশন আসা। কিন্তু জিনিসটা এত বেশি ওয়াইড হয়ে গেছে, দুদক এখানে ইন্টারভেন করতে বাধ্য হয়েছে। কারণ দুদকের তো একটা দায়বদ্ধতা আছে, দুদকের একটা দায়বদ্ধতা, তার আইনি কাঠামোর প্রতি একটা দায়বদ্ধতা। অ্যাপার্ট ফ্রম দ্যাট সাধারণ মানুষের কাছে, এই যে যারা সুশীল সমাজ, যারা ইন্টেলেকচুয়াল, তারা তো এভরিডে দুদকের উপর কমেন্ট করছে, দুদক এই কাজটা ভালো করছে, এই কাজটা খারাপ করছে, এই কাজটা করা উচিত হয়নি, পিক অ্যান্ড চুজ। এই আমার কলিগ যে বললেন 10,000 কোটিকে তুমি না ধরে তুমি 2,000 কোটি টাকার পিছনে দৌড়াচ্ছ কেন, এটা একদম কারেক্ট, আমি ওনার সঙ্গে 100% একমত। কিন্তু কথা হলো যেই জিনিসটা আমার গায়ের উপর এসে পড়ে গেছে সেটা তো আমাকে করতেই হবে, ঠিক না? দেখুন, হাইকোর্টের অর্ডার হয়েছে 2 দিন পরে, তার আগেই কিন্তু দুদক একটা ইনকোয়ারি কমিটি করেছে। এই ইনকোয়ারি কমিটির সূত্র ধরে কিন্তু ওনার অনুসন্ধান কার্যটা শুরু হয়েছে। তা এখন 2 দফায় ওনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে। আপনি বললেন যে এত ব্যাংক অ্যাকাউন্ট লাগে কেন? এখন কিন্তু সাধারণ মানুষ জানতে চায় লাগে কেন। না, আমি বলি, এখন কিন্তু একটা সাধারণ মানুষের অনেক ব্যাংক অ্যাকাউন্ট থাকে। কারণ ধরেন আমার মানে সোনালী ব্যাংক সুপ্রিম কোর্ট ব্রাঞ্চে একটা অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট, হয়তো ওখানে আমার একটা কারেন্ট অ্যাকাউন্টও থাকতে পারে। ওই সেভিংস অ্যাকাউন্ট থেকে যদি আমি 2টো ডিপিএস করি, 2টো আলাদা সেপারেট অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে। আপনি যদি ওই ডিপিএস থেকে যদি লোন নেন বা এফডিআর থেকে লোন নেন, সেখানে একটা সেপারেট অ্যাকাউন্ট হচ্ছে। অ্যাকাউন্ট কিন্তু বেশি থাকা দোষের কিছু না। অ্যাকাউন্ট 50-60টা অ্যাকাউন্ট এখন সাধারণ যারা একটু, আমি আসছি ম্যাডাম, আপনার কথায় আসছি, খুবই স্বাভাবিক 50-60টা অ্যাকাউন্ট থাকা। কিন্তু এই স্বাভাবিক অ্যাকাউন্টের মধ্যে যদি অস্বাভাবিক লেনদেন হয়, সেটাই হলো প্রশ্ন। আপনি যে আপনি বললেন আপনার মা আপনার জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছে, আপনার ওখানে প্রোফাইলে দেওয়া ছিল 50,000 টাকার লিমিট, আপনার ট্রানজ্যাকশন করবেন। ব্যাংক এটা যাচাই বাছাই করে এটা আইনগতভাবে আপনাকে ফোন দিয়েছে। কিন্তু আপনি লিমিট যদি ধরেন 10 লক্ষ টাকা থাকে, তাহলে ব্যাংক কিন্তু আপনাকে ফোন দেবে না, 10 লক্ষ টাকার মধ্যে সে ট্রানজ্যাকশন করছে না। আপনার কথা শুনবো, আমার ছোট্ট একটা জানতে চাওয়া ছিল। ধরুন একজনের 33টা কেন, সেখানে
66 অ্যাকাউন্টও থাকতে পারে, মানলাম। সেই 66 অ্যাকাউন্ট যার থাকবে তার ব্যাপারে একটু নজরদারি থাকবে। অবশ্যই থাকবে। এটা বিএফআই নজরদারি করে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যারা আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে কাজ করে, তাদের কাছে আইনেই বলে দেওয়া আছে, বিধিমালাতে আছে, প্রজ্ঞাপনে আছে, কোনো ব্যক্তি যদি কোনো অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার বেশি যদি সে পার ডে যদি বা করে ট্রানজ্যাকশন করে, ওটা রিপোর্ট প্রদানকারী সংস্থা হবে হিসেবে কাজ করবে ওই ব্যাংক, তাকে পরের মাসের 15 দিনের মধ্যে বিএফআইওকে জানাতে হবে। বিএফআইও এটা জানার পরে বিএফআইও এটা দেখবে এটা সাসপিশিয়াস ট্রানজ্যাকশন কিনা, সন্দেহ জানিয়েছে এই জিনিসগুলো শুনেন, এই জিনিসগুলোর ডাটা এক্সপানশন চলছে। যেহেতু বিষয়টি অনুসন্ধানধীন, আমরা বিশেষ করে আমি তো এটার সঙ্গে ধরেন প্রসিকিউটর হিসেবে একেবারে ডিরেক্টলি ইনভলভ, আমাকেও কথা বলতে এমনভাবে কথা বলতে হবে যেন মানে একটা ব্যক্তিও ক্ষতিগ্রস্ত না হয়, আমার প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত না হয়, কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট যেন ডিসক্লোজ না হয়। কিন্তু যখন অনুসন্ধান কার্য শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি সবাই জানতে পারবেন অনুসন্ধানে কি আছে না আছে। এটা একটা হলো ধারাবাহিকতার একটা অংশ বিশেষ হলো অনুসন্ধান। এখন আপনি একটা কথা বলতে পারেন যে উনি চলে গিয়েছে কিনা, আমরা তো লফুলি আইনগতভাবে আমরা জানি ওনাকে 6 তারিখ ডাকা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল ওনাকে, ওনার স্ত্রী এবং 3 মেয়েকে ডাকা হয়েছে 9 তারিখ। এখন ওনাদের কাছে নোটিশ পাঠিয়েছে, নোটিশে ওনারা ছিলেন না, ওনাদের কেয়ারটেকার রিসিভ করেছে, এটা আমরা কাগজে দেখছি। আমি অনুসন্ধানকারী দলের সঙ্গে কথা বলার আমার সুযোগ হয়নি এখনও, তো কাজেই আমি কাগজের কথাটাই যদি এটা ধরে নিই, অনেক আমরা নোটিশ পাঠাই। খুরশিদ আলম খান, আরেকটি প্রশ্ন করতে চাই। 6 তারিখে তো সেটা স্পষ্ট হবে, যদি উনি সশরীরে উপস্থিত হন দুদক কার্যালয়ে তাহলে বোঝা যাবে উনি বাইরে যান নাই, উনি দেশেই রয়েছেন। কিন্তু উনি যদি ওনার আইনজীবী পাঠান বা এরকম যদি হয় এবং নিশ্চিত হওয়া যায় যে উনি দেশে ওনাকে সময় চাইলেই কিন্তু কমিশন সময় দেয়। হয়তো উনি যদি 1 মাস চায় হয়তো কমিশন 15 দিন 20 দিন দিতে পারে, কিন্তু সময় চাইছে প্রথম টাইমে, সময় রিজেক্ট হয়েছে এই ধরনের ইতিহাসে ঘটনা নাই আমার জানা মতে। রিজেক্ট হয় না, ওইটা রিজেক্ট হয় না, ফার্স্ট টাইমে হয় না, ফার্স্ট টাইমে কখনো রিজেক্ট হয় না, ওনাকে সুযোগ দেওয়া হয়। এখন যদি উনি আসে তাহলে এক ধরনের কনসিকুয়েন্স হবে, আমি তো অ্যাডভান্স প্রেডিক্ট করতে পারি না। উনি যদি না আসে তাহলে আরেক ধরনের কনসিকুয়েন্স হতে পারে, সেখানে কী ধরনের কনসিকুয়েন্স হতে পারে। আসলে তো ভালোই, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলো, ওনাকে জিজ্ঞাসা করা হলো, উনি ওনার বক্তব্য দেওয়ার সুযোগ পাবে। আর যদি না আসে কমিশন তার জন্য ওয়েটও করতে পারে, অথবা আরেকটা চিঠি পাঠাতে পারে, অথবা ওখানেই ক্লোজ করে দিতে পারে যদি কমিশনের ইন্টেলিজেন্স রিপোর্টে আসে যে উনি নাই। হ্যাঁ, উনি নাই। সেক্ষেত্রে আপনি বললেন সুযোগ উনি চাইলে প্রথমবার রিজেক্ট করা হয় না, পেতেই পারে। না, পাবে। অ্যাডভোকেট মঞ্জির মোর্শেদ, আপনার কাছে তাহলে সেক্ষেত্রে জানতে চাই, ওনাকে সুযোগ দেয়া হলো, সবকিছুই ঠিক আছে, কিন্তু পরে যদি এটাই হয় যে পিকে হালদারের মতো উনি ফসকে বাইরে চলে গিয়েছেন, এরকম চিত্রটাই যদি দাঁড়ায়, কি বার্তা গেল? আমি মোটা দাগের এই আলোচনাটা একটু শুনে নিতে চাই। সেটাই তো আমাদের কথা। প্রশ্ন হলো যে এটি যদি চুনুপুটি হয় তাহলে কিন্তু সেটা বেরোতে পারবে না, কারণ সমাজে যাদের বড় ধরনের প্রভাব না থাকে, ওই যে আপনার কথাটা বললেন ব্যাংকে 10 লাখ টাকা উঠাইলে সাথে সাথে ইলেকট্রনিক্স সিস্টেমই ইমিডিয়েটলি সে জেনে যায় উইদিন ফিউ মিনিটস। তো জানার পরে এই যে আপনি নিশ্চয়ই টাকা তো কম না, যদি যেটাভাবে মিডিয়ায় বলা হচ্ছে, তো সেক্ষেত্রে 2, 4, 50, 100 কোটি হতেও পারে বা যাই হোক। এই যে 10 লাখ টাকার উপরে, তো সেটা বাংলাদেশ ব্যাংক জানে যে একটা অনুসন্ধান চলছে, এই লোক তাকে সবাই চিনে, তো চেনার পরে এতগুলো টাকা চললো, ইমিডিয়েটলি উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে তারা এই বিষয়টা গোয়েন্দা বিভাগ সহ সব জায়গায় কি ব্যবস্থা নিলেন তারা, এইটি তো দেখা দরকার। এটা যদি না দেখেন তাহলে আপনি ভবিষ্যতে কারো বিরুদ্ধেই কোনো বিষয় আপনি এভাবে ঠেকাতে পারবেন না। এখন এই দেখানোর দায়িত্বটা তো একটা সিস্টেমের মাধ্যমে আসতে হবে, যেটা আমরা আগেও দেখেছি পিকে হালদারের ব্যাপারে। সেইটা যদি কোনো বিচার না হয়ে থাকে, আমি জানি না খোরশেদ ভাই জানবেন ওটা কি বিচার হয়েছে? কোর্ট যে নির্দেশ দিয়েছিল ইমিগ্রেশন অথরিটিকে তদন্ত করার জন্য, আমি বলি সেটা কোর্ট আমাদের কাছে একটা কমপ্লায়েন্স চেয়েছিল। হ্যাঁ, কমপ্লায়েন্স তো দেন না। আমরা কমপ্লায়েন্স ওই সময় আমরা এটা করছি, দিয়ে দিছি। আসলে ওই সম্ভবত এটা বেনাপোল দিয়া উনি মনে হয় বাইরে যেখানে হোক, মানে সেই ইমিগ্রেশন অথরিটির মধ্যে না, হাফ অ্যান আওয়ার আগে উনি ওখান থেকে বেনাপোল না, কিন্তু সেই যে কথাটা ছিল হাইকোর্টের যে হাইকোর্ট অর্ডারটা দিল, সেই অর্ডারটা সিআইডিতে যে পুছলো, ইমিগ্রেশনে পুছতে কেন সময় লাগলো 24 ঘন্টা? এখন তো ডিজিটাল, 1 সেকেন্ডের মধ্যে পুছে যাবে। এই জন্যই বলা হচ্ছে যে ওইটাই যদি তেমন স্ট্রংলি ব্যবস্থা না হয়তো, আমরা যদি জাতির জানতো যে 2 জন ইমিগ্রেশন অফিসার তাদের চাকরি ডিসমিস হয়ে গেছে, তারা এই পিকে হালদারকে সরানোর জন্য সুযোগ করে দিয়েছে, সেটা কিন্তু আমরা পাই নাই। যার ফলে এখানেও আজকে এইটাও যদি আজকে থেকেও যদি শুরু হয় যে এই ব্যাংক, এই অফিসার, এই ডাইরেক্টর, তার এই আপনার দুর্বলতার কারণে এই ঘটনাটা ঘটেছে, একজন যার বিরুদ্ধে অভিযোগ আসছে সে দেশ ছেড়ে যদি যেয়ে থাকে তাহলে দেশ জেলে চালিয়ে যেতে পেরেছে, এটার যদি আপনি বিচার না করেন
তাহলে এটা যদি আইনের আওতায় না আনেন অ্যাডভোকেট মজিল মোর্শেদ ওখানেই মোটা দাগের আলোচনাটা শুনতে চেয়েছি যে তারা তো পরবর্তীতে দেখা গেল যে নানা ধরনের অনুসন্ধানের রিপোর্ট হওয়ার পরও বা অভিযুক্ত হওয়ার পরও তারা যে ধরনের অধ্যত্ত দেখেন, আমি যদি পিকে হালদারের ঘটনাটাই বলি, দেশের বাইরে চলে গেছেন, আবার সেখান থেকে একটা গণমাধ্যমে যুক্ত হয়ে খুরশিদ আলম খান সেই গণমাধ্যমে যুক্ত হয়েছিলেন, পরবর্তীতে আপনি ওখান থেকে বের হয়ে গিয়েছেন সেই আলোচনা থেকে, আমি দেখেছি, আমার দেখা সৌভাগ্য হয়েছে। সেখান থেকে যুক্ত হয়ে আবার তিনি এক ধরনের ব্যাখ্যা দেবার চেষ্টা করছেন, অধ্যত্ত কোন পর্যায়ে থাকলে আবার এই ধরনের ব্যাখ্যা দিতে পারেন? কারণ কি শুনেন, কারণ হলো পিকে হালদার যে তার অ্যামাউন্টটা হিসাব করেন, এই টাকাটা কি পিকে হালদার নিছে? এই টাকাটা তো সব পিকে হালদার নেয় নাই। পিকে হালদার তো 1/3 হয়েছে, 2/3 তো আমাদের এখানে বহু লোকে নিছে, তাদেরকে কি আপনি আইনের আওতায় আনতে পারছেন? পিকে হালদার তো এখানে আসেই নাই, সেই কারণে এখানে আসলে রিমান্ডে আসলে সে সব বলে দেবে, এই জন্য তো পিকে হালদার এখানে আসেই নাই। কারণ হলো যে আপনার একটা লোকের কতটুকু ক্ষমতা আছে, ধরেন পিকে হালদার যে টাকাগুলো নিয়েছে সেটা কি আমাদের ভাগযোগ না সারা নিছে? ওই ভাগযোগ যারা নিলাম তাদেরকে আপনি আইনের আওতায় আনছেন? আনেন না তো। ওই যে আমি বললাম যে এটা তো উর্বর জায়গা, এটা উর্বর, দুর্নীতির উর্বর জায়গা বাংলাদেশ, কাজে এখানে আপনি ভাগযোগ করে যে যা খাইতে পারেন। নাইলে আপনি, আমাদের অধীনে একটা সেমিনার ছিল HRPBর, সেখানে এক ব্যবসায়ী, আপনার বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট, সে বক্তৃতা দিতেছে, আমরা ব্যবসা করি 1 বংশ 2 বংশ 3 বংশর পরে, তারপরে দেখা যায় যে আমরা 50 কোটি টাকার মালিক হয়েছি। আর এখন একটা ব্যবসায়ী সে এসে 3 বছর ব্যবসা করে সে 100 কোটি 200 কোটি টাকার মালিক হয়ে যায়, কিভাবে হয় বলেন? এটা কি দুর্নীতি ছাড়া সম্ভব? এটা কি দুর্নীতি ছাড়া বা প্রভাব ছাড়া সম্ভব? কথা বললাম, তার নিচে একটা শক্তপোক্ত টাওয়ার আছে, এবং আপনি যেটা উর্বরের কথা বললেন, এই পলিমাটি দীর্ঘদিনে পড়েছে। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আমাকে একটা বিরতি নিতেই হচ্ছে, আমি ফিরে এসে আবারও এই আলোচনায় ঢুকবো। রয়েছেন আপনারা সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি। এই আলোচনায় আবারও আসবো, নিঃসন্দেহের সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের এই আয়োজনে। আমরা কথা বলছি, এখানে বেনজির আহমেদের নামটা এসেছে, কিন্তু এরকম বিভিন্ন সময় যাদের নাম আসে নানান দুর্নীতিতে, মানি লন্ডারিং, নানান কিছুতে, সেই ক্ষেত্রে সত্যিকার অর্থে তারা একা একাই এটা করতে পারেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে যে সেই তদন্তগুলো হয় সেগুলোর ব্যাপারেও কতটা স্বচ্ছতা থাকে। দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে আগে যারা এই দুর্নীতি যখন হচ্ছে এবং তখন যখন জবাবদিহিতার আওতায় নিয়ে না আসেন, তখন কাজগুলো কি হয়, সেগুলোই জানতে বসেছি নিটোল টাটা 21 রাতের এই আয়োজনে। মাসুদ কামাল, আপনার কাছে একটু আসতে চাই। বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক ছিলেন, তারপরে তিনি ঢাকা মেট্রোপলিটন, সেটা আমি বাদই দিলাম, IGP ছিলেন। এই সমস্ত পদে যারা আসীন থাকেন, খুবই গুরুত্বপূর্ণ পদ, শুধু তারা কয় টাকা জিনিস কিনলেন কি কিনলেন না, এর বাইরেও তারা কি করছেন না করছেন, সবসময় তো একটা নজরদারি, গোয়েন্দা নজরদারি তো থাকবারই কথা। আমি কি ভুল বললাম কিনা আপনার কাছে আমি একটু জানতে চাই। না, থাকা উচিত। দেখেন, আমাদের এখানে একটা সরকারি চাকরি পেতে হলে, ছোটোখাটো একটা সরকারি চাকরিতে ঢুকতে গেলে তার বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হয়, তার বাবাকে, চাচাকে, মামাকে, মামার শালাকে, অথবা মামার প্রাক্তন প্রেমিকার বাবা কি, এটাও খবর নেয়, বিএনপি আছে কি না, অনেক সময় বেরিয়ে যায়। আজকে দেখলাম যে প্রাইম মিনিস্টারের যে ডেপুটি সেক্রেটারি নাকি তাকে যে বাদ দেওয়া হয়েছে, এখন খুঁজে পাওয়া গেছে তার, না ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট অন্য জায়গায়, আমি যেটা বলতে চাচ্ছি, খুঁজ পাওয়া গেছে তার চাচা নাকি রাজাকার ছিলেন, তারপরে তার বাবা ওখানকার চেয়ারম্যান সাহেব মুক্তিযুদ্ধে চলে গেছেন, তার বাবার নেতৃত্বে নাকি রাজাকার ওখানে কী কী কাজ করেছেন, এগুলো তো এগুলো ওনাকে নেওয়ার সময় খোঁজ পাওয়া যায় নাই। নেওয়ার সময় কিন্তু খোঁজ পাওয়া, উনি তো দীর্ঘদিন 1819 সালে উনি জয়েন করছেন, আজকে 5 বছর পরে ওইটা আপনারই হবে না, আপনার ক্রাইটেরিয়া ফলো করবে না। এখন যাকে নিচ্ছে সে তো স্বীকৃতি দিয়েই বলতেছে যে তার বাবা তো একসময় তিনি বিভিন্ন আমাদের এখানেও তিনি নিজেই এটা আমি ওই আলোচনা যাচ্ছি না, কিন্তু এখন এই আলোচনাগুলো পত্রিকায় পড়লাম, তো এখন এগুলো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তার মানেটা হচ্ছে, এটা হলো যে তোমার যে, দেখেন ভাই, ছোট একটা দেশ, আপনি আমাকে আধা ঘন্টার সময় দেন, আমি এখানে বসে আলাপ করে প্রমাণ করে দেবো উনিও আমার আত্মীয় হন, উনিও আমার আত্মীয় হন, এটা প্রমাণ করার কোনো ব্যাপার না। কারণ ছোট দেশ তো, এই দেশে আমরা এত বছর ধরে আছি, এর মানে মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে, অমুক তমুক খুঁজে সবাই সবার আত্মীয়, খালু শ্বশুরের মামা শ্বশুর খুঁজে সবাই সবার আত্মীয়, কাজেই এটা খুঁজে বের করার কোনো ব্যাপার না। বাট আমার প্রশ্ন হলো, যখন আপনি নিচ্ছি তাকে, যখন আমি তাকে পিক করছি, তখন আমি তাকে ধরতে চাই কি চাই না, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন আমার কথা, যে কথাটা ওনারা দুজনই বললেন, যে এক্সাম্পলটা আপনি কি ক্রিয়েট করছেন। বেনজির সাহেব, আমি খুব সাদামাটা ভাষায় বলি, বেনজির সাহেবের মতো ব্যক্তিকে বাংলাদেশে IGP অনেক আসছে, ওনার মতো ক্ষমতা প্রদর্শন অন্য কোনো IGP করছে কিনা আমার মনে নাই, আমি মনে করতে পারি না।
উনি এতটা ক্ষমতা প্রদর্শন করছেন, এত ক্ষমতা ধরে একজন আইজির বিচার হচ্ছে, তখন তাকে তো নিয়ে আলোচনা হচ্ছে, তাকে নিয়ে তো দুদক তো মাঠে নেমেছে। এটা কিন্তু একটা এক্সাম্পল। আমি অন্য সমস্ত কিছু বাদ দিলেও বলবো এটা একটা গুড এক্সাম্পল। এরকম এবং এই যদি গুড এক্সাম্পল হয়, এই ভালো উদাহরণের প্রফিটটা কোথায় যাচ্ছে? যাচ্ছে কিন্তু সরকারের কাছে অথবা প্রাইম মিনিস্টারের অ্যাকাউন্টে জমা হচ্ছে প্রফিটটা। আবার যখন এই হওয়ার পর যখন আলোচনা হচ্ছে, এতদিন কেন ধরা হলো না? আগে যে কথাটা আপনি বলেন, আগে কি জানতেন না? আগে কি খবর নেন নাই? আগে সে কি কি বেআইনি কাজ করছে এগুলি দেখেন নাই কেন? তখন এইটার কিন্তু একটা এক্সাম্পল। এবং এই এক্সাম্পলের যে নেগেটিভ দিকটা, এটাও কিন্তু যাচ্ছে আলটিমেটলি ওনার অ্যাকাউন্টে, যে উনি তাহলে প্রশ্রয় দিয়েছেন, উনি তাকে আশকারা দিয়েছেন, তুমি এগুলি চালিয়ে যাও, তুমি আমার জন্য এটা এটা করো, তোমাকে আমি দেখেও দেখবো না। এখন এটা এগুলি কিন্তু মানুষের মুখে ভাই আপনি আটকাতে পারবেন না, আটকানো যায় না। এবং মানুষ এখানেই বলছে যে আগে হিসাব নিকেশ একরকম ছিল, এখন হিসাব নিকেশটা আলাদা হয়েছে, এখন ফেলে দিচ্ছে। এখন উনি আইজিপি না ক্ষমতা থেকে সরে গেছেন, এখন ওনার কোনো মূল্য নাই। এখন হয়তো যে ইউজ করা, যেমন টিস্যু পেপার, যখন আমার লাগে আমি পাইলে আপনি হাতে পায়ে ধরি, ইউজ হয়ে গেলে ফেলাই দেই। এখন এটা হলো কিনা, ভেরি গুড। সবাইকে তো ফেলায় নাই, ওনাকে ফেলাইলো কেন? আরো তো অনেকে ছিল। এই ঢাকার কমিশনার, অনেক কমিশনার ছিল যাদের নামের বদনামের তালিকা করলে এত উঁচা ফাইল হয়ে যাবে, আমাদের কাছেও আছে, আমরা এগুলি দেখছি। কিন্তু তাদের তো কিছু হয় নাই, একটা হলো কেন? এর মধ্যে কি এমন ঘটছে, এগুলি কিন্তু মানুষের মধ্যে আলোচনা হতে থাকে। এই আলোচনাগুলি কি এক একটা এক্সাম্পল, কিন্তু আপনি একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন, খুব পজিটিভ এক্সাম্পল, একজন সাবেক পাওয়ারফুল আইজিপিকে আপনি বিচারের আওতায় আনছেন। আবার এই প্রাপ্তিটা, এই পজিটিভ এক্সাম্পলটা কিন্তু ফিকে হয়ে যায় যখন নাকি তাকে আপনি যাওয়ার সুযোগ দেন। আদালত থেকে অর্ডার আসলো, তার সম্পত্তি ক্রোধ করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে। আমি আজকে পত্রপত্রিকা দেখলাম তার 19 দিন আগে উনি দেশ ছেড়ে চলে গেছে। এখন কেউ কেউ বলছে তাকে আসলে দেশ ছেড়ে চলে যাওয়ার সময় করে দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, তারপরে এগুলি করা হয়েছে। এখন যদি লোকে বলে, আপনি মানুষের মুখকে ঠেকাবেন কি করে? এবং যারা এগুলি বলতেছে তারাই তো সবচেয়ে তত্ত্বগতভাবে পাওয়ারফুল। ডেমোক্রেটিক কান্ট্রিতে পাবলিক হলো পাওয়ারফুল, যদি আপনি ডেমোক্রেসিটাকে মানেন। আর যদি বলেন আপনি কিসের গণতন্ত্র, আমি যেটা করি এটাই গণতন্ত্র, তাহলে কোনো সমস্যা নাই, তাহলে কোনো সমস্যা। আপনি বলবেন ঠিক হয়েছে, অতএব ঠিক হয়েছে। আপনি বলবেন না ভুল হয়েছে, অতএব ভুল হয়েছে। আপনি বলবেন দেশে গণতন্ত্র আছে, অতএব আছে। ওইটা গণতন্ত্র হয় তাহলে কোনো সমস্যা নাই, তাহলে খুব ভালো হয়েছে, তাহলে খুব ভালো। আর না হলে মানুষের মুখটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। এবং সেই গুরুত্বটা সিম্পল কথাটা ভাই, দুর্নীতি একা একা করা যায় না, কোনো অপকর্মে একা একা করা যায় না, সঙ্গে একজনকে নিতে হয়। তো উনি যে কাজগুলি করছেন, ওনার সঙ্গে কেউ ছিল না। এটা অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ একদম শুরুর বক্তব্যে এটা বললেন, অফিসের লোক ছিল না, সে লোকগুলি কোথায়? এখন তারা পাওয়ারফুল, এখন তারা পাওয়ারফুল। এবং ওই যে জমি কিনছে, শুনলাম এক এসআইয়ের নাম কি, এসআই তৈমুর নাকি, তৈমুর আহমেদ, সে ওখানে যে আজকে পত্রিকা পড়লাম যে কীভাবে সংখ্যালঘুদের জমিগুলো সে জোর করে কিনছে। তো ওই লোক কই? ওই লোক আছে, ওই লোক এর আগে 2 বার তার চাকরি গেছিল, আবার তার চাকরি ফিরে আসছে, প্রমোশন হয়েছে। তো সেই লোক তো ওটা এসআই পর্যায়ে, তো উপরে পর্যায়ে তার সঙ্গে সহযোগী ছিল না, ওরা কোথায়? অফিসেই আছে, খোঁজ দিন না কে গেছিল। সবাই জানে, সবাই চিনে। প্রমাণের পাল্লায় এটাই আসলে প্রমাণ করে যে দুর্নীতি একা করা সম্ভব না। খুরশিদ আলম খান, সেই জায়গাটায় এরকম তথ্য এখন গণমাধ্যমে আছে, গণমাধ্যমের তথ্য তার একদম প্রমাণিত না, কিন্তু অনেকগুলো রয়েছে যে উনি যখন প্রথম এই কালের কণ্ঠ এরকম অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলো, তারপর সরকারের উচ্চ পর্যায়ে, এই কথাটাও আছে, উচ্চ পর্যায়ে গিয়েছেন, আরও কারো কারো দ্বারস্থ হয়েছেন, কিন্তু তেমন কোনো আশ্বাস মেলেনি। পরবর্তীতে উনি গা ঢাকা দিয়েছেন, এখন উনি দেশের আছেন না দেশের বাইরে আছেন, এটা একটা বড় প্রশ্ন। যদি সেটাই হয়, বা সাধারণ মানুষের মুখ বন্ধ করা যাবে না, মাসুদ কামাল যেটা বললেন, সাধারণ মানুষের মুখকে আমলে নিতে হবে গণতন্ত্র চর্চার জন্য। আইন কি বলে? সুশাসন থাকলে তো সব জায়গায় তদন্ত ওইভাবে ঢালাওভাবেই হওয়া দরকার কিনা? জি অবশ্যই। দেখুন, সাধারণ মানুষের তো একটা মানে পারসেপশন খুব গুরুত্বপূর্ণ, এটা আমলে আপনাকে নিতেই হবে। হ্যাঁ, কিন্তু সে আমলে নেওয়ার জন্য আমার যা যা দরকার, তথ্য প্রমাণ, গণমাধ্যমেরও তো যথেষ্ট তথ্য প্রমাণ যেটা প্রকাশিত হয় সেটা দুদক গুরুত্ব সহকারে নেই। দুদকের যে কয়টা সোর্স আছে তার মতো অন্যতম একটা গুরুত্বপূর্ণ সোর্স হলো গণমাধ্যম। ইটস মেবি প্রিন্টিং, মেবি প্রাইভেট আপনার প্রিন্ট মিডিয়া, সেটা তো আমলে, যেমন কালের কণ্ঠসূত্র ধরেই তো আজকে ব্যানার্জির বিরুদ্ধে অনুসন্ধান কার্য চলছে। অবশ্যই জিনিসগুলি খতিয়ে দেখতে হয়। দুর্নীতি দমন কমিশন যখন অনুসন্ধান রিপোর্ট দাখিল করবে, তাকে দাখিলটা হতে হবে রেকর্ডের ভিত্তিতে।
যেমন উনি সূত্র বললেন যে একটা তৈমুর সাব ইন্সপেক্টর সেই সংখ্যালঘুদের করেছে, এগুলি সবগুলি কিন্তু আমলে নেওয়া হচ্ছে। এগুলো যে আমলে নেওয়া হচ্ছে তা না। যেমন আমরা ডিআইজি মিজানের কাছে কেসও দেখেছি, যেটা তার সাজা হাইকোর্ট পর্যন্ত বহাল হয়েছে। ওনার নিজের ভাগিনা একজন সাব ইন্সপেক্টর ছিল, ওনার ভাই সেভাবে মানে কীভাবে ক্ষমতার বলয়কে ওনারা মেনটেন করতেন সেটা কিন্তু আমরা ডিআইজি মিজানের কেসে কিন্তু দেখেছি, এবং তার সাজা হাইকোর্ট পর্যন্ত বহাল আছে। এখন পর্যন্ত আমি মনে করি বেনজির বিরুদ্ধে যেই অপরাধলব্ধ আয় অথবা অপরাধলব্ধ সঞ্চয় বা তার যে মিসইউজ অফ পাওয়ার যদি হয়ে থাকে, প্রত্যেকটা জিনিস কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একটা কনক্লুশনে আসতে হলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এই যে আজকে উনি যেটা বলছেন ওটা আজকে প্রথম আলোতে আমি পড়েছি, ওটা সম্ভবত মাদারীপুরের রাজৈর আর হলো গোপালগঞ্জে একজন হিন্দু মহিলার ইন্টারভিউ আছে, হিন্দু ভদ্রলোকের একটা ইন্টারভিউ আছে, এবং এটাও বলেছে তুমি টাকা পাবা, তুমি টাকা নাও, যদি টাকা না নাও জমিও যাবে টাকাও যাবে, এই ধরনের কিছু কমেন্ট আছে। আরেকটা হচ্ছে যে একটা বাড়ি কিনতে পারতেছে না, উনি করছে কি পাশের বাড়ির সব জমিগুলো উনি নিয়ে নিছে, এখন ওই বাড়িতে ঢুকতে হলে পাশে ওই যেই বাড়িগুলো পারচেস করছে সেগুলো দিয়ে ঢুকতে হবে। এখন উনি বলতেছে তোমার বাড়ি বিক্রি করতে বাধ্য হবে। এটা গণমাধ্যমের খবর, এই খবরগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। এবং এখানে যদি ধরেন আমরা আইনের দৃষ্টিতে যেটাকে বলি অ্যাকমপ্লিস, সহযোগী, অ্যাভেটার, এই জিনিসগুলোতে এখন পর্যায়ক্রমে সব কিছুই আসবে। তো কাজেই পূর্ণাঙ্গ অনুসন্ধান রিপোর্ট পাওয়া পর্যন্ত আপনাকে আমরা মনে করি আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। তবে দুদক এখন আপনারা বিশ্বাস করবেন খান, এখানেই আর একটা সুনির্দিষ্টভাবে একটু আশ্বস্তই হতে চাই আমাদের সাধারণ দর্শকদের জন্য, যে এখন আপনি যেটা শুরুতে বলছিলেন যে এটা ডিসক্লোজ তো এখন করা যাবে না, কারণ কারো কোনো ক্ষতি না হোক। আমরাও চাই না যেটা তদন্তও একদম যেটা আদালতের আদেশ দিয়েছে ওটা আমরা ডিসক্লোজ তো ওপেন হয়ে গেছে, আদালতের আদেশটা পাবলিক ডকুমেন্ট, এবং যে 33টা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে প্রপার্টিগুলো সবগুলোর লিস্ট আদালত আদেশ দিয়েছে, এবং আমাদের কাছে যেটা আসছে সেটা আমরা গণমাধ্যম যারা চেয়েছে তাদেরকে আমরা দিয়েছি। খুরশিদ আলম খান, আমি শেষ করি, সেটা হচ্ছে যে আমরা এখন চাইও না যে তদন্তের স্বার্থে এগুলো যেভাবে হওয়া দরকার অনুসন্ধান, সেই অনুসন্ধান হোক, কিন্তু অনুসন্ধানে গিয়ে যদি বলা হয় না যে পেছনের একদম থলের বিড়াল বের হয়ে আসছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কতটুকু নেওয়া হয়, অবশ্যই এটা আপনি নিশ্চিত থাকেন। পরবর্তীতে আমরা কিন্তু কোনো ধরনের না এতটুকু আপনাকে আমি ধরেন, আমি তো একদম আপনাকে 100% কোনো জিনিস বলতে পারবো না, কারো পক্ষেই বলা সম্ভব না। অনুসন্ধান কার্যে যদি কারো কোনো প্ররোচনা, কারো যদি অ্যাভেটমেন্ট, কারো যদি আপনার ধরেন মেম্বার আনলফুল সম্পৃক্ততা যদি পাওয়া যায় অবশ্যই আসবে, এটা আপনি নিশ্চিন্ত থাকেন। কিন্তু অনুসন্ধান পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর আমরা একটা ব্যক্তিকে এখনও আমরা আসামি বলার আমাদের রাইট নাই, ওনাকে কিন্তু আইনের দৃষ্টিতে আসামি বলা যাবে না। ওনার বিরুদ্ধে অভিযোগ আসছে প্রায় অপরাধলব্ধ অর্থ, অপরাধলব্ধ প্রপার্টির, এই অভিযোগগুলো খতিয়ে দেখে কমিশন যদি অ্যাপ্রুভ করে মামলা দায়েরের জন্য, যদি মামলা দায়ের হয় তখন তাকে আসামি বলা যায়। নিঃসন্দেহে এখনো মামলাই দায়ের হয়নি। অ্যাডভোকেট মঞ্জুর মোরশেদ, সেক্ষেত্রে বিভিন্ন সময় আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা, কি মনে হয় পেছনের এরা কি কখনোই আসে? তাদের বিরুদ্ধে আমরা কি কখনো খুব একটা শুনি, যদি হিসেব নিকেশে বড় ধরনের ক্ষতি না হয়, তাদের বিরুদ্ধে একটা চার্জশিট হয়েছে খুব স্বচ্ছতার সাথে, কতটুকু প্রমাণ বাংলাদেশে আছে? ধন্যবাদ আপনাকে। দেখুন খোরশেদ ভাই যেটা বললেন সেটা হলো যে অনুসন্ধান যেহেতু চলছে, অনুসন্ধানে যদি প্রমাণ হয় এবং অ্যাবেটর থাকে, সম্পৃক্ততা থাকে, সবাই সামনে আসবে। এটা তো একটা প্রসিডিওর, তাই না? সেখানে আপনার যখন সাক্ষীরা বলবে সেও জড়িত, তাকে বাদ দেওয়ার সুযোগ নেই। কিন্তু কথাটা হলো যে এই অনুসন্ধানের পরে মামলা, চার্জশিট, তার শাস্তি হচ্ছে কিনা। আমার তো মূল জিনিসটা হলো সেটা যে একটা অপরাধ করলো শাস্তি হলো কিনা, এবং শাস্তিটা দৃশ্যমান কিনা এবং স্বল্প সময় কিনা। কেন আপনার পিকে হালদারের মামলা শুরু হয়েছে, সেটা আমার জীবনে হয়তো ওই শাস্তিটা নাও দেখে যেতে পারি। এরকম যদি না, কথার কথা বলছি, চূড়ান্ত শাস্তি বলতে একটা ট্রায়াল কোর্টে দিলেন তা না, এখনো তো অনেক মার্ডার কেসে 30 বছর পরে শাস্তি চূড়ান্ত হয়। তো সেই জায়গাটা হলো এই যে এফেক্টিভলি যে দ্রুত শাস্তির ব্যবস্থাটা যদি আমরা আমাদের বিচার বিভাগের মাধ্যমে করতে না পারি, তাহলে ওইটা অন্যের মনে যে লেসন দিয়ে সৃষ্টি করতে চাচ্ছি আমরা, সেটা কিন্তু সম্ভব হবে না। আর একটা কথা হলো যে এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত থাকে, সেখানে আপনার ধরেন সবচেয়ে বড় কথা হলো যে এত অভিযোগ আসছে, দুদকের সক্ষমতা।
এবং আইনজীবীদের সক্ষমতা, ধরেন খোরশেদ আলম সাহেব সুপ্রিম কোর্টে একাই লড়ছেন, আমি যতটুকু দেখি, ওনার সঙ্গে আরো 2-1 আছে, কিন্তু ওনার স্কেলে কিন্তু আর কেউ নাই। কিন্তু যে মামলা হচ্ছে, যতগুলো মামলা হচ্ছে, ওনার মতো তো আরো 5টা লয়ার দরকার, কিন্তু আমরা কিন্তু সেটা দেখছি। সক্ষমতা দরকার, সেইটা হলো আপনার দুদকের অফিসের কথা বলেন, একজন কর্মকর্তাকে এই যে মামলা একটা দিলেন, যে ওনার কোথায় কি আছে সবগুলো খুঁজে বের করার সময় লাগে না? কিন্তু ওই অফিসারকে সেই সময়ে, ওনার তো অফিস টাইম সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, উনি তো রাত্র 9টায় কাজ করবে না। এই যে টাইমগুলো কভার করা এবং একজনের উপরে যে অনেকগুলো মামলা, সেখানে তো দুদকের সক্ষমতাও নিয়ে তো আমাদের প্রশ্ন আছে, এবং সেখানে তো সক্ষমতা বাড়ানোর জন্য ব্যবস্থাটা নেওয়া উচিত। কিন্তু আমরা এবার যেভাবে দেখছি, দুদক যখন গঠন হয়েছিল তখনকার প্রেক্ষাপট আর এখন প্রেক্ষাপট কিন্তু কম, কারণ তখন বাংলাদেশে আপনার এই যে আমরা যেটা বলছি যে আপনার দুর্নীতির একদম উর্বর জায়গা, সেটা ততটা ছিল না। তা আপনার উর্বর যখন বেশি হয়েছে, এটার ক্ষেত্রে আউটপুটও তো বেশি আসছে, ধরতে হবে বেশি, তাহলে দুদকের সক্ষমতা কিন্তু আমরা সেভাবে তৈরি করিনি। অতএব আপনি দুদকের সক্ষমতা তৈরি না করে যদি আমি জাস্ট লোড দিয়ে দিলাম, তাহলে ওখান থেকে কিন্তু আমরা কোনো রেজাল্ট পাবো না। শুরুতে বলছিলাম যে আমরা শুধু দুদককেই সামনে পাই, এনবিআর এর কথা বলছিলাম, বাংলাদেশ ব্যাংকের কথা বলছিলাম, একটু সচিবদের ব্যাপারেও আসতে চাই। না, এটা পাচ্ছেন এই কারণে মন্ত্রণালয়ের সচিব, তাদের উপরে কি দায়িত্ব পড়ে না এগুলা খোঁজ খবর রাখবার? এটা দেখেন, আপনি পাবেন, সেটা হলো এখানে দেন একটা সিচুয়েশন আছে, সেটা হলো এই যে দুদকের যে কর্মকর্তা যারা, তারা কিন্তু প্রশাসনের ডেপুটেশনে আসে অনেকে, চেয়ারম্যান এগুলো তো নিয়োগ হয় আলাদা, এবং দুদকের নিজস্ব কতগুলো প্রতিষ্ঠান আছে, ডাইরেক্টর, ডিজিটি, যে অন্যান্য অফিসার আছে, কিন্তু এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ডেপুটেশনে সরকারি কর্মকর্তারা আসেন, এখানে এসে 2-3 বছর থাকেন, এবং থাকার অবস্থায় ওনাদের আবার টেকনিক্যাল প্রবলেম, ডেপুটেশনে যে আসলো সে কিন্তু দুদকের কর্মচারী না। অর্থাৎ দুদকের আইনে যে ব্যবস্থা নেওয়া, সেটা কিন্তু ওনার বিরুদ্ধে নেওয়া যাবে না, ওটা আবার লিখতে হবে জনপ্রশাসন ব্যবস্থা নেবে, উনি আবার 3 বছর পরে চলে যায়, কিন্তু ওখানেই উনি হেড হচ্ছেন, ওনার মাধ্যমে আবার এখানে লোক আসছে। এই যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনের কারণে দুদকের কার্যক্ষমতা কিছুটা কমেছে আমি মনে করি। অতএব সেই ক্ষেত্রে দুদককে আরও স্বাধীন প্রতিষ্ঠান করার জন্য আইনগত যে ব্যবস্থা, সেগুলো যদি না নেয় এবং সক্ষমতা যদি বৃদ্ধি না করে, এবং এইরকম খোরশেদ আলমের মতো এরকম আরও যদি অভিজ্ঞ দক্ষ আইনজীবী সৃষ্টি না করে, তাহলে দুদকের উপরে আমাদের দোষ তারা এড়াতে পারবেন না, কেন আমরা দিতেই থাকবো, দিতে দরকার তো সক্ষমতা নাই। এখন এখানে প্রশ্ন হলো যে দুদক কি করছে। এখন আমি দেখেন, আপনি মিডিয়ার কথাটা আসলো, মিডিয়ার কথাটা আমি আপনাকে হলপ করে বলতে পারি যে আমার চেয়ে বেশি অভিজ্ঞতা মিডিয়ার রিপোর্টের ব্যাপারে নাই, কারণ আমি জনস্বার্থে 350 মামলা করছি, প্রত্যেকটা মামলায় 1-2টা মামলায় শুধু আমি পেয়েছি যে রিপোর্টটা সঠিক না, সে সঠিক না, এটা মিথ্যা তা না, সেটা বলেছে যে আপনি যে রিপোর্টটা করেছেন, নদীর ছবিটা দিয়েছেন, এটা তো 6 মাস আগের ছবি, এইটা আমরা 1-2টা মামলা পেয়েছি, আর প্রত্যেকটা মামলায় কিন্তু দেখেছি রিপোর্টটা সঠিক। বিশেষ করে অনুসন্ধানী রিপোর্ট, আপনাদের টেলিভিশন, সব টেলিভিশন এবং পত্রিকা যেটা করে, নিবে না, তারা তো সঠিক তথ্য উপাত্ত নিয়ে তারা সেটা দাখিল করবে, সেই ধরনের প্রতিবেদন বা প্রকাশ করবে। অনুসন্ধানী রিপোর্টের পিছনে এত ডকুমেন্টারি সহ অনুসন্ধানী রিপোর্টগুলো করে, আমি দুদকের চেয়ারম্যানকে ব্যক্তিগতভাবে বলেছি, সেমিনারে বলেছি, আপনার কোনো কাজ করার দরকার নাই, শুধু অনুসন্ধানী রিপোর্টগুলো আপনি টেবিলে নেন, আপনি সেটা তদন্ত করেন, তাইলে দেখবেন আপনার যে জনপ্রিয়তা এবং এই দুদকের দুর্নীতি দমনের ক্ষেত্রে যে ভূমিকা অনেক বড় ধরনের হয়ে দেখা যায়। প্রশ্নটাই খুরশিদ আলম খানকে করেছিলাম যে কতটা আমলে আসলে নেয়া দরকার, যদিও সেটা অন্য পর্যায়ে না নিলেও আইনে কতটা নেয়া দরকার। মাসুদ কামাল, যে প্রশ্নটা অ্যাডভোকেট মঞ্জির মোর্শেদকে রেখেছে, আপনাকেও রাখতে চাই। এই দুদকের চেয়ারম্যান, তিনি পরবর্তীতে অনুসন্ধানে পাঠাবেন বা এই অনুসন্ধান করবেন, কোনো যদি একটা এরকম প্রতিবেদন প্রকাশ পায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব যিনি ছিলেন, সচিব যারা থাকেন বিভিন্ন মন্ত্রণালয়ে, তাদের কি কোনো ধরনের দায়ের বা সুযোগ থাকে? তারা কি এগুলো দেখভাল রাখেন? না, আমি সচিবদের ব্যাপারে একটু জানতে চাচ্ছি আগে। হয়তো দায় এড়ানোর সুযোগ নেই, এটা ওনারাও জানেন, পাত্তা দেন না। তো ধরেন ধরা গেল আমি দায়ী, তো আমি জানি যে আমার কিছু হবে না, তো আপনাকে আমার পাত্তা দিতে হবে কেন? না, সচিবদের কথাটা কেন বিশেষভাবে বললাম সেটাও বলে দিই। 1-2 মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী সচিবদেরকে একটা নির্দেশনা দিয়েছিলেন যে কোথায় কি হচ্ছে আপনারাও খেয়াল রাখবেন, আপনাদের এটা দায় দায়িত্বের মধ্যে পড়ে, আপনারা এটা ভালোভাবে নজরদারিতে রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রীর এরকম একটি বার্তা ছিল বলেই আমি সচিবদের নামটা এখানে নিলাম। উনি বললে তাহলে কি আমলে কি নেওয়া হচ্ছে? উনি বললে হতে হবে, ওনার কথা কি সব হয়? অনেকে মনে করেন, আমি একসময় মনে করতাম এদেশের সবচেয়ে পাওয়ারফুল পার্সন মনে হয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন আর মনে করি না। ওনার কোনো কিছু আছে, উনি বলেন নাই মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স, বলেন নাই? আচ্ছা ফাইন, উনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, বলছেন তো হয়েছে। 0 কাকে বলে? 0 জিনিসটাকে, তাহলে 0 নতুন করে ডেফিনেশন বের করতে হবে যে 0 কাকে বলে। দুর্নীতি ওনার এমপিরাও করে, মন্ত্রীরাও করে, মাদক তো ওনার এমপিরাই করে। এটা তো আমাদের কক্সবাজারের বৌদি, বিখ্যাত বৌদি আছে, তার বউ এখন এমপি, তার এমপি কি বিরাট একটা কাজ করছে, উনি ওই করে মাদক চোরাচালান করে, উনি বাদ, বিশাল একটা অর্জন। তা এরপরে কি ওনার বউ এমপি, বিশাল একটা বিসর্জন, শেষ হয়ে গেল।
মাদক কমছে? আচ্ছা বাদ দেন এটা কথা। সর্বশেষ একটা কথা উনি বললেন যে আত্মীয় স্বজনরা উপজেলা ইলেকশনে নমিনেশন করতে পারবে না, ইলেকশন করতে পারবে না, উনি তো বলছেন। তারপরে দেখছে বিরাট চাপ, তারপরে স্বজনের উনি নতুন একটা ডেফিনেশন দিলেন যে সন্তান, স্ত্রী অথবা স্বামী, 3 এমপির সন্তান এমপি হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে। কি করছে উনি? কি করতে পারছে? সবাই মিলা, এই উনার দলের লোক মিলা, উনার প্রশাসনের লোক মিলা ওনাকে বেজ্জতি করে ছাড়ছে যে ভাই প্রমাণ করে দিচ্ছে আপনি কথা করেন না, আপনার কথা কোনো মূল্য আমরা দেই না তো। কাজে এগুলি বলে তো কোনো লাভ নাই। আমি আপনার একটা সিম্পল কথা বলি শুনেন, যে কথাটা একটু আগে আলোচনা হলো, মঞ্জুর মুর্শেদ ভাই বললেন যে মিডিয়াতে কি আসে না আসে, মিডিয়ার স্পেশাল রিপোর্টগুলি হাতের কাছে না। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন, এই যে বেনজির সাহেবের কথাগুলো এত উঠলো কবে? কালের কণ্ঠে একটা রিপোর্ট হলো 31শে মার্চ। খুরশিদ আলম খানকেও শুনতে হবে, আমার হাতে সময় নেই। এই যে 31শে মার্চ, আমি শেষ করে দিচ্ছি, 31শে মার্চ বললো এই রিপোর্টে। তো আপনি আমি তো ভাই নিজে 17 বছর আমি ফিল্ডে রিপোর্টিং করছি, আমরা তো জানি আমাদের রিপোর্টিং এর সোর্স কি। 31শে মার্চ যে রিপোর্ট হয়েছে এটা আমি খুব মন দিয়ে পড়ছি। ওই রিপোর্ট ভাই কোনো না কোনো সংস্থা ওনাদেরকে দিছে, তা না হলে দাগ নাম্বার টাগ নাম্বার সহ ম্যানেজ করা রিপোর্টারের 14 বছর লাগবে ম্যানেজ করতে। এটা কোনো একটা সংস্থা তাদেরকে দিছে, ওই সংস্থার কাছে সবার ফাইল আছে। এখন ওনার ফাইলটা দরকার ছিল এই সময়, পিক এন্ড চুজের ভিত্তিতে নিয়ে আসা হয়েছে, দেখানো হয়েছে। তারপরেও তো দুদক চুপ করে ছিল, বেশের সুমন এসে নিয়ে দরখাস্ত না দিলে হয়তো এটা আরো দেরি। সালাউদ্দিন রিগান করছে একটা, ওরা আগে, তারপরে বেশের সুমন যেদিন দিয়েছে ওই দিনই আবার সালাউদ্দিন রিগান রিড করতে গেছিল, যেদিন রিড করা হচ্ছিল ওই দিনই আপনার অ্যাকশন নিছে, তো আগের দিন। তাহলে এখন জিনিসটা কি দাঁড়াইলো যে সমস্ত গোয়েন্দা সংস্থা তাদের সামগ্রিক সক্ষমতা আর কালের কণ্ঠের সক্ষমতা সমান, তাহলে এতগুলো লোকের বেতন দিয়ে রাখার দরকারটা কি রে ভাই? আর আপনাদেরকে এই রিপোর্টটা সংস্থাগুলিকে দেওয়া হয়েছে রিপোর্ট সংগ্রহ করে আপনার ঊর্ধ্বতনকে দিবেন, তো ঊর্ধ্বতনকে দিচ্ছেন, ঊর্ধ্বতন এটা নিয়ে চুপচাপ বসে আছিল। কালের কণ্ঠ রিপোর্ট করেছিল, কালের কণ্ঠের সক্ষমতা কি তাদের চেয়ে বেশি? কেন? এইটার পিছনে আরেক কাহিনী হয়তো আছে, কেন কালের কণ্ঠ, কেন বসুন্ধরার মালিকানাধীন কালের কণ্ঠ, ওটা আরেক কাহিনী, ওটা আরেকদিন কমনি। এখানে শেষ করেন। আর ওই যে আপনি নিয়ন্ত্রণের কথা বললেন না, এখন কিন্তু প্রশাসনিক সংস্কারের কারণে আইজির স্কেলটাকেই বলেন, সেও সিনিয়র সেক্রেটারি স্কেলের, আর স্বরাষ্ট্র সচিবের সিনিয়র সেক্রেটারি স্কেল। আগে যেমন উনি তার অধীনে ছিলেন, এখন কিন্তু সে অধীনত্বটা নাই, যেহেতু সিনিয়র সেক্রেটারি দুইজনেরই অবস্থান, সেক্ষেত্রে উনি কিন্তু দায়বদ্ধ না স্বরাষ্ট্র সচিবের কাছে, ওনার কাজটা উনিই করে। এই পরিবর্তনের কারণে মঞ্জুল ভাইয়ের সঙ্গে একটু আমি অ্যাড করি, একটু ডিফার করছি। উনি এক্সিকিউটিভ প্রধান, যিনি মানে সিনিয়র সচিব, যদিও ইকুইভ্যালেন্ট পোস্ট হয়, কিন্তু ওনার মন্ত্রণালয়ের, ওনার অধীনস্থ আইজিপি অফিস কি করে না করে এটা অবশ্যই ওনার দেখভাল করা উচিত। এক্স্যাক্টলি, আমি এইটাই বললাম যে ওনার উনি এক্সিকিউটিভ হেড না, কিন্তু নজরদারি হতে পারে না, হতে পারে উনি ইকুয়াল স্কেল, ইকুয়াল স্ট্যাটাস, বাট থিং ইজ দ্যাট যে ওনার অধীনস্থ আইজি অফিস বা পুলিশ স্টেশনগুলো কি করে না করে ওনাদের স্ট্রিক্ট একটা নজরদারি থাকা উচিত। নজরদারি থাকা তো আপনি সেটা তাকে বাধ্য করতে হবে, কিন্তু সেটা পারে না তো, যেহেতু প্রশাসনিক ক্ষমতা যে কথাটা অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ আপনি বললেন, সেটা তো একটা সাধারণ মানুষ, আমিও তো দুদকের তফসিল অনুযায়ী কোনো যদি অভিযোগ পড়ে যায়, অভিযোগটা তো আমিও করতে পারি, আমিও তো করতে পারি সাধারণ মানুষ হিসাবে। তাহলে সেখানে প্রশাসনিক ক্ষমতা কি অনেক বেশি গুরুত্ব পায় কিনা, আপনি একদম এটা শেষ করবেন, কারণ তারপর আমাকে শেষ করে দিতে হবে। আমি সেটা মনে করি এই প্রত্যেকটা মিনিস্ট্রির পাবলিক সার্ভেন্ট যেখানে কারাপশনের সঙ্গে যদি ইনভলভ থাকে, প্রাইম এফএসি যদি পাওয়া যায়, আমি মনে করি তার অধীনস্থ কোনো কর্মকর্তা, সচিব বলেন, মন্ত্রণালয় বলেন, তাদের একটা পিউনিটিভ অ্যাকশন প্রথমেই নেওয়া উচিত। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি, আমরা দুদকের মামলা অনেক দেখেছি, দেখা যাচ্ছে আমরা দুর্নীতির মামলা করে চার্জশিট দিয়ে দিয়েছি, ইন দি মিন টাইম তার একটা ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়ে তাকে ডিপার্টমেন্ট থেকে অ্যাকুইটাল করে দেওয়া হয়েছে। এখন সে হাইকোর্ট এসে বলে যে দুদক যে মামলা করছে সেটা আমার ডিপার্টমেন্ট আমাকে অ্যাকুইটাল করে দিয়েছে, এটা সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়েছে। সর্বোচ্চ আদালতে ম্যাডাম জাস্টিস নাজমুল হাসান সুলতানা সম্ভবত রায়টি লিখেছেন, সেখানে বলছেন নো, তুমি ডিপার্টমেন্টাল প্রসিডিং থেকে অব্যাহতি যদিও পাও, দুর্নীতি দমন কমিশন যে এলিগেশনটা নিয়ে আসছে এটা সাক্ষ্য প্রমাণ দিয়ে বিচার হতে হবে। তাই দুদকের কাজ সোফার অ্যাজ রিলেটস টু পাবলিক সার্ভেন্ট 50% হালকা হয়ে যাবে যদি তার অধীনস্থ কর্মচারীদের বিরুদ্ধে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় প্রপার পিউনিটিভ অ্যাকশন নেয়।
কিন্তু আমাদের দেশে আছে, আইনে আছে, 18 আইনে আছে, পাবলিক সার্ভেন্ট রিটায়ারমেন্ট অ্যাক্ট আছে, তাকে আপনি রিট্রেসমেন্ট করতে পারেন, তাকে আপনি ফোর্স রিটায়ারমেন্ট করতে পারেন। আমরা দেখি না বড় বড় সচিব ফোর্স রিটায়ারমেন্ট আজকে শেষ করতে হচ্ছে এবং আপনাদের এই ক্ষেত্রে সরকারকে প্রথম আমি মনে করি সরকারকে এই দিকটা বেশি নজর দেওয়া উচিত। প্রথম আলোচনাই আবার কেন জানি আমাকে ফিরে যেতে হলো যে আইনে তো আছে, কালচারে কতটা আছে, কতটা বাংলাদেশে আমরা সেটা কালচার করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট খুরশিদ আলম খান আপনাকে, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ, মাসুদ কামাল আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আয়োজনের সাথে ছিলেন, এতক্ষণ শুনছিলেন। কিন্তু যেই প্রশ্নগুলো আসলে দিনের পর দিন এই দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশে উঠে আসছে, সেগুলো ঘনীভূত হয়ে মাঝে মাঝে যখন ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তার উত্তর বা ক্ষতি একদিনে আসলে মিটিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তারপর আমরা প্রত্যাশা রাখতে চাই, অনুসন্ধান হচ্ছে, সেই জায়গায় একদম নেপথ্যে যারা আছে তাদের সেই তথ্য বের হয়ে আসুক, পাশাপাশি তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, শাস্তি নিশ্চিত করা হয়, যাতে আমি আপনি আর সুযোগ না পাই যে না দুর্নীতি করে পার পেয়ে যাব। এই সাহসটাই যেন আমাদের মধ্যে আর না আসে, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের আয়োজন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।